মহান আল্লাহর কাছে চলে গেলেন আমাদের দেশমাতা। লক্ষ লক্ষ, ভুল বললাম, অগণিত মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে চলে গেলেন। এই পৃথিবীতে জানি না, আমরা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে জানি, এই রকমের ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে একজন মানুষও যাননি। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, দোয়া, উনি যেন আমাদের দেশমাতাকে বেহেশতের সর্বোচ্চ বেহেশত জান্নাতুল ফেরদৌস দান করেন। দেশমাতা যখন মারা গেলেন, এই সংবাদটা আসলো। গত 30-32 বছর ধরে যেহেতু ওনাকে নিয়ে পড়াশোনা করি, ওনার প্রতি একটা অসম্ভব ভালোবাসা তৈরি হয়েছে, যেটা মাতৃস্থানীয়। সেই জায়গা থেকে বেশ মানসিকভাবে দুর্বল ছিলাম। দুর্বল থাকার পরে যখন যেহেতু আমি এখন অনলাইনে একটু কথা বলি, আমার কাছে কিছু SMS আসা শুরু করলো, কিছু টেক্সট আসা শুরু করলো। ওগুলোতে দেখলাম কি দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, কিছু নরপিশাচ, আমার কাছে মনে হয় এরা ধর্ম থেকে অনেক দূরে চলে গেছে, মানবিকতা থেকে দূরে চলে গেছে। মানসিকভাবে বিকৃত কিছু মানুষ তাদের অনুমান নির্ভর কিছু কথা প্রচার করে বেড়াচ্ছেন। সহ্য করতে পারলাম না, লাইভে আসলাম। আমি হয়তো একটু ইমোশনাল ছিলাম, কান্নাকাটি করেছিলাম, কিন্তু বিষয়টা যেটা বলেছি সেটা একদম ওই জায়গাতে আমি পুরোভাবেই স্থিতিশীল আছি। আমার সিদ্ধান্তে আমি অটল আছি। এই ক্ষেত্রে যেই মানুষগুলো এই কথাগুলোকে প্রচার করেছে তাদেরকে আইনের আওতায় আমি আনবই ইনশাআল্লাহ। আইনের কাছে আমি যাব, আইন তাদেরকে যে বিচার দিবে, যে শাস্তি দিবে কিংবা তাদেরকে মুক্তি দিবে সেটা আইন জানে, আমি জানি না। আমি যেহেতু আইনবিদ নই, কিন্তু আমি আইনের প্রতিকার চাওয়ার জন্য আমি খুবই অনার, এটা আমি করবো ইনশাআল্লাহ। এবার আসি প্রসঙ্গে। আমি যে ওই কথাটা বললাম যে আপনারা কতটা বিকৃত মানসিকতা, কতটা অবার্চিন, জ্ঞান শূন্য, সেটার একটা প্রমাণ দেখাই। আচ্ছা, সবার কাছে গুগল আছে, এখানে আমরা যারা ভিডিওটা দেখছি তাদের সবার গুগল আছে। আমরা গুগলে একটু লিখিত, হাসপাতালে কেউ মারা গেলে তার মৃত্যু ঘোষণা কে দেয়? কি আসলো? হাসপাতালে কেউ মারা গেলে পৃথিবীতে সমস্ত জায়গায় এটাই স্বীকৃত, এই হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা ওনার ডাক্তার এই ডিক্লারেশনটা দেয়। এটাই হচ্ছে নিয়ম। আমাদের দেশমাতা মারা গিয়েছেন হাসপাতালে এবং ওনার এই ডেথ ডিক্লারেশন, যেটা মৃত্যুর ঘোষণা, এইটা দিয়েছেন ওনার যে চিকিৎসকরা ছিলেন তার প্রধান প্রফেসর শাহাবুদ্দিন সাহেব। চলুন আমরা একটু শুনি ওনার কথা। আর আজকে আমরা 1 সেকেন্ডও দেরি করিনি ম্যাডামের ডেট ডিক্লেয়ার করে। যখন তার কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট হয়ে গেছে, উই ডিক্লেয়ার্ড হার অ্যাজ এ ডেথ। এখন আপনি যারা এই ধরনের প্রোপাগান্ডার সাথে সম্পর্কযুক্ত, তারা হয়তো জানেনই না এটাই হচ্ছে আইনগতভাবে, সামাজিকভাবে এটাই হচ্ছে নিয়ম, হাসপাতাল কর্তৃপক্ষ দিবে। এখন আপনারা যেটা প্রচার করলেন, সেক্ষেত্রে আপনাদেরকে এখন প্রমাণ করতে হবে কোনো হাসপাতালের সার্টিফিকেট দিয়ে, অথবা আপনাদের এমন কোনো অথেন্টিক সাক্ষী, যেই সাক্ষী দিয়ে তার সেই সাক্ষ্য দিয়ে সে প্রমাণ করতে পারবে সে মারা গিয়েছে। এখন আমরা অপেক্ষা করব আমি যখন আইনের কাছে যাব, সেখানে আপনারা কোন ধরনের সাক্ষীকে হাজির করতে পারেন। এখন আমরা আসি, এই যে আপনারা একটা অপপ্রচার করলেন, এতে আপনি আপনার ধর্মের কোন জায়গাতে চলে গেলেন। আমি একজন মুফতি সাহেবের সাথে কথা বলেছিলাম। আমি সাধারণত ধর্ম বিষয়ে কোনো রকমের কোনো সমস্যায় পড়লে যে কোনো একজন ধর্মীয় চিন্তাবিদ, একজন মুফতি সাহেবের সাথে কথা বলি। মুফতি সাহেব আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছেন, একটা কাগজে একটা কপি পাঠিয়েছেন। চলুন আমরা এই কপিটা একটু দেখি। এখানে আমাদের একটি সূরাতে বলেছেন, যে বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান নেই সে বিষয়ের পিছনে পড়ো না, তথা অনুমানের ভিত্তিতে কখনো পরিচালিত হইও না। নিশ্চয়ই তুমি কর্ণ, চক্ষু, হৃদয় এইসবের ব্যাপারে ব্র্যাকেটে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমি আরবিতে পড়লাম না, তখন আবার বলবেন যে আরবির উচ্চারণ আমার ভুল হয়েছে, এইসব বলবেন। যেহেতু আমি আরবি সেক্টরে পড়াশোনা করিনি, তাই আমি আরবিতে বলিনি। কারণ আপনারা সবসময় আমাদের এই ভুলগুলো ধরে, যে তুমি কোরআনই পড়তে পারো না, তুমি আরবিই পড়তে পারো না, তাহলে তুমি কি বলবা? কারণ আমি ওই দিকে একটুখানি কম জ্ঞান তো আমার আছেই। আমি তো আরবি ওইভাবে আপনাদের মতো সুন্দর করে পড়তে পারবো না। আরবি যেহেতু আমরা নর্মাল পড়তে পারি, হয়তো সেটা শুদ্ধ হবে না, যে কারণে আগেই এটা সরি বলে দিলাম। তো আমি বাংলায় বললাম। তার মানে ওখানে কয়েকটা ধারা আছে। সেটা হচ্ছে, তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই
তাই না? যে বিষয়ে তোমার জ্ঞান নেই বা অনুমানের ভিত্তিতে কোনো কিছু প্রচার করো না। আচ্ছা, ম্যাডাম জিয়া যে জীবিত ছিলেন না, আপনারা যেটা বলেছেন, এটা কি আপনাদের অনুমান, রাইট? এটা আপনার অনুমান। তাহলে অনুমান আপনি তো প্রচার করতে পারবেন না। এবং এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমরা যদি কোরআনকে বিশ্বাস করি, কাল কিয়ামতের ময়দানে আপনাকে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। এবং আমি জানি এই বিষয়ে আপনি অজ্ঞানে আছেন, সো আপনি এই প্রশ্নের উত্তরও দিতে পারবেন না। যারা এই বিষয়ে প্রচার করেছেন তাদের মহান আল্লাহর কাছে তওবা করে নেওয়া উচিত। এখন আমরা দ্বিতীয় প্রসঙ্গে আসি। আমরা যখন এই ভিডিওটা করি, আমার আবেগ ছিল, ছিল, তো যে কারণে ভিডিওটা যথারীতি ভাইরাল হয়। এখানে 1.5 মিলিয়ন পিপল দেখেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। এত কমেন্টসের মধ্যে আমি হয়তো সর্বোচ্চ 5 বা 6% কমেন্টস পেয়েছি, খুব নেগেটিভ কমেন্টস, আর বাকি 90% বা 95% কমেন্টস পেয়েছি আমি আমাদের দেশমাতার প্রতি ওনাদের শ্রদ্ধা, ভালোবাসা, এটাই জানিয়েছেন। এবং আমাকে এ ব্যাপারে সমর্থন দিয়েছেন অনেক মানুষ যারা আমার এই আন্দোলনে আমার পথের সাথী হতে চান। এখন বিষয়টা কি জানেন? সেটা হচ্ছে আমাদের বিএনপিরা আমরা অ্যাক্টিভিস্ট ছিলাম না। আমাদের খুব কম মানুষই কথা বলতো বিএনপির পক্ষে, সরাসরি বিএনপির পক্ষে কম কথা বলতেন। কারণ আসলে ব্যক্তি জীবনে আমাদেরকে অনেক কাজ করতে হয়, এইখানে অনেক সময় দিতে হয়। আর যেহেতু আমরা একটুখানি গবেষণা করি, এখানে বিএনপির আমার মতো হাজার মানুষ আছে যারা এইভাবে বিষয়ে কথা বলতে পারে, কিন্তু সেইটা আর হয়ে ওঠেনি কারণ ব্যক্তি জীবনের প্রেসারে। তো এখন যখন আমরা দেখলাম এই রকমের করে যাচ্ছে, প্রতিনিয়ত মিথ্যা ন্যারেটিভ তৈরি করছে, তখন আমাদের নিজস্ব দায় থেকে আমরা কিন্তু এগুলো করছি। আমাদের পড়াশোনা, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের বিবেক, এগুলো থেকে আমরা আমাদের জায়গাগুলোকে, ওদের ন্যারেটিভগুলোকে, মিথ্যা ন্যারেটিভগুলোকে জবাব দেওয়ার চেষ্টা করছি। তো সেই থ্রুতে যারা ওই যে গ্রুপটা আসছে, সেই গ্রুপটাকে আমরা যাকে বট গ্রুপ বলি, আগেই বলে নিই, আমি বট গ্রুপের ব্যাপারে আমার কথা হচ্ছে একদম সোজা। বটদের এই আইডিতে কিংবা এই পেজে কিংবা এই চ্যানেলে বটের কোনো স্থান নেই। স্পেশালি যখন কোনো গালাগালি দিবেন, সাথে সাথে ব্লক খাবেন। একটা গালি উচ্চারণ করবেন, সাথে সাথে ব্লক খাবেন। একদম সোজা সাপটা কথা। আপনি যত বড় গুন্ডা হন ব্যক্তি জীবনে, ওইটা কোনো ম্যাটারই না ভাই। ওগুলো ভয় পাই না, কারণ আমরা ওই 90 দশকের মানুষ, আমরা জানি আপনারা কে কী করতেন, এটা আমরা জানি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি কোনো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করিনি। আমি একটা স্পেসিফিক বিষয়, এই বিষয়ে যে প্রোপাগান্ডা করেছেন এবং এই প্রোপাগান্ডা পরিচালনা করেছেন, আমি তাদেরকে কি বলেছি? তাদেরকে আমি আইনের কাছে যাব বলেছি। তার মানে আইনের কাছে যাওয়া মানে কি? একটা সুস্থ, ভালো, শান্ত মানুষ যখন সে মনে করে সে কোনো না কোনোভাবে বিরক্ত হয়েছে, তার ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন সে আইনের কাছে যায়। আপনারা যেটা করেন সেটা হচ্ছে মব করেন, মানুষের সম্পদ লুণ্ঠন করেন, এটাই করেন। আপনারা করেন মব। আর আমরা যারা সাধারণ মানুষ, একটু মাথায় যাদের কিছু জ্ঞান বুদ্ধি আছে, মানুষের কথায় চলি না, নিজেদের জ্ঞান বুদ্ধিটাকে একটুখানি, জ্ঞানটাকে, মেধাটাকে একটুখানি কাজে লাগাই, সেই মানুষগুলো আমরা কি করি? আমরা আইনের কাছে যাই। আমি আইনের প্রতিকারের কথা বলেছি। আমি পুরো বক্তৃতার মধ্যে একটা জায়গায় আমি রাজনৈতিক কোনো দলের নাম উচ্চারণ করিনি, কোনো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করিনি। হ্যাঁ, আমি একটা রাজনীতির কথা উচ্চারণ করেছি। সেই রাজনীতিটা হচ্ছে এই যে মবতন্ত্র, এই যে মিথ্যাচার যে করতেছেন আপনারা, এই মিথ্যাচার তো একটা রাজনীতির কারণে করছেন। আমি এই মিথ্যাচারের রাজনীতির বিপক্ষে বলেছি, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলি নাই। তাহলে বিষয়টা হলো কি? ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। আমি বলছি একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করা, মিথ্যাচার করে বেড়ানো, সেটার বিপক্ষে আমার অবস্থান। আপনি চলে আসলেন স্পেসিফিক একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে কিছু কিছু প্রশ্ন ছুড়ে দিলেন। প্রমাণ দেন। ওনার ছবি প্রকাশ করলেন না কেন? একদম স্পেসিফিক 7-8টা বিষয়। মনেই হয় একটা সংঘবদ্ধ গ্রুপ একটা অফিসে বসে, ওদের একটা বস আছে, লিখে দেয়, ওগুলো ওরা কপি পেস্ট মারতে থাকে। এবং মজার কথা হচ্ছে একসাথে 4-5টা কমেন্টস থাকে ওদের। তার মানে এটা একই ব্যক্তি 4-5টা কমেন্টস করে, মানে একই ব্যক্তি তার মোবাইল থেকে তার আইডিগুলো চেঞ্জ করে, শুধুমাত্র করে আইসা ওই সেম কোশ্চেনটা করে আবার নিজে উঠে দেয়, নিজে উঠায় রাখে, যে কারণে প্রশ্নগুলোর উত্তরগুলো সবসময় টপে দেখা যায়। অসম্ভব বুদ্ধিমান আপনারা, কিন্তু খারাপ ওয়েতে, নেগেটিভ ওয়েতে। এবং খুব দুঃখজনক, আমি যখন এইগুলোকে ব্লক করি, আমাদের সূর্য সন্তান সবার হাদির ছবি দেওয়া, এই এত বাজে ভাষায় গালি দিচ্ছে, হাদির ছবি ব্যবহার করছেন আপনারা,
ভাই হাদি আমাদের একজন সূর্য সন্তান, অন্তত ওর সম্মানের দিকে তাকায় আপনারা যখন হাদির প্রোফাইল পিকচার ব্যবহার করবেন তখন ওর সম্মানের দিকে তাকায়া প্লিজ 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 আপনারা বাজে কথা বলে করেন এই ধরনের কমেন্টস করেন না। আপনারা যেভাবে মা পিসি তুলে গালাগালি করেন সেটা করেন না, তাতে হাদির আত্মা শান্তি পাবে না। হাদির ছবিটাকে ব্যবহার করে এই কাজটা করেন। আপনারা যখন এরকম গালাগালি করবেন তখন আপনারা বাঘ ভাল্লুক শিয়াল টিয়াল এগুলোর ছবি দিয়ে করেন, দ্যাটস বেটার, এটাও অন্তত ভালো। কিন্তু হাদির মতো একটা ছেলেকে এইভাবে ব্যবহার করেন না, খারাপ ইসে ব্যবহার করেন না। গালাগালি কখনো ভালো কিছু না, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক। আচ্ছা, এখন যে প্রসঙ্গে আসি, ওনাদের দুটো প্রশ্ন তো, ছবি কেন প্রকাশ করা হলো না, মিথ্যার জবাব দেন, ভিডিও কেন দেওয়া হলো না, এই টাইপের কিছু কোয়েশ্চেন। আচ্ছা ভাই, পৃথিবীতে কোন ছেলে বা কোন সন্তান সে তার মায়ের আইসিইউ অবস্থায় বা কোন আত্মীয় স্বজন যখন এবং সে যদি হয় ভদ্র মহিলা, একজন মহিলা হন, তখন তার আইসিইউর ভিতরের ছবি বাহিরের জনসমক্ষে প্রকাশ করবে? আপনার এখানে একজন আছেন এই যারা এই যে এত বড় বড় আপনারা তো ধর্মীয় জ্ঞানে, আবার যেভাবে লেখা দেখলাম এবং প্রোফাইলে ঘেটে দেখলাম বেশ আলহামদুলিল্লাহ লাইলাহা, মানে প্রচুর ধর্মীয় কথাবার্তা আছে। তো ধর্মীয় দৃষ্টিকোণে একজন ভদ্র মহিলার ছবি আপনি এই অবস্থায়, একটা মানুষ মৃত্যু পথযাত্রী, তার ছবি কিংবা তার ভিডিও কেন আপলোড করা হবে? এবং আপনাকে বুঝতে হবে উনি ম্যাডাম খালেদা জিয়া, উনি এমনিও আবার কোনো সাধারণ মানুষ নন। ওনার চিকিৎসার সব কিছুর ভিতরেই মারাত্মক গোপনীয়তা মেনটেন করতে হয়। এটা ওই লেভেলে গেলে বুঝতে পারবেন ওই লেভেলের মানুষদের চিকিৎসা ব্যবস্থাটা কী পরিমাণে নিরাপদ রাখার জন্যই গোপনীয় রাখা উচিত। নিরাপদ রাখার জন্য চিকিৎসা ব্যবস্থাটাকে নিরাপদ রাখার জন্য এগুলো গোপন রাখতে হয়। এটা আপনি আমাদের মতো সাধারণ মানুষ বেগম জিয়া ছিল না, সেটা আপনারা ওনার জানাজা দেখলেই বুঝতে পারবেন, তাই না? তো একজন এই লেভেলের একটা মানুষ, তার ব্যাপারে আপনারা প্রশ্ন তুললেন, আপনাদের বুকে একবারও কাঁপলো না? যেই পরিবারের জন্য আপনার লক্ষ লক্ষ বললে ভুল হবে, কেউ আনকাউন্টেবল, অগণিত মানুষ, যারা এত পরিমাণে সারা বাংলাদেশের মানুষ যেখানে কাঁদছে, সেই মানুষটার প্রতি আপনাদের এতটুকু মনে হয় নাই এই পরিবারটা এমনি এখানে আসেনি? এই পরিবারটা এই পরিমাণ ভালোবাসা মানুষের পেয়েছে কারণ এই পরিবার মানুষের জন্য এটা করেছে। বেগম জিয়া এইভাবে করেছেন বলেই আজকে সারা বাংলাদেশ কান্না করেছে। ওনাদের মধ্যে অসততা থাকলে সারা বাংলাদেশ এভাবে কাঁদতো না। এখন আপনাদেরকে একটা প্রশ্ন তুলি, ওই যে আপনাদের একটা আছে না, ওই যে মলম ব্যাসে, ওর সাথে আবার কয়েকটা সাঙ্গপাঙ্গ আছে, আর একটা আও করে কথা বলে, কিছুটা বাচ্চা কাচ্চা আছে কিছু। এই বাচ্চা কাচ্চা এই সাঙ্গপাঙ্গ নিয়ে আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে তারেক জিয়ার প্রশ্ন। আরে ভাই, যখন আপনার খালেদা জিয়া যখন রাজনীতিতে আসে তখনও খালেদা জিয়া সম্পর্কে আপনার এরকমের কথাই, এই যে এদের যে পূর্ব প্রজন্ম যারা ছিল, আগের প্রজন্মে যেই বুড়াগুলো ছিল, তারা কিন্তু এইরকমের বাজে কথা বলতো খালেদা জিয়া সম্পর্কে। খালেদা জিয়া গতকালকে চলে গেছেন, কি সম্মান নিয়ে চলে গেছেন এটা দেখুন। আমাদের শহীদ জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন তখনও এরা মারাত্মক প্রোপাগান্ডা করেছিল, এই একই রকমের, এই এখন যেটা তারেক রহমান সম্পর্কে আপনারা বলেন, ঠিক একই রকমের প্রোপাগান্ডা, সেম। কিন্তু শহীদ জিয়াও আজকে বাংলাদেশের সবচেয়ে সম্মানিতভাবেই পৃথিবী থেকে গেছেন। আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একই সম্মানের সাথে গিয়েছেন। তারেক রহমান ঠিক একই রকমের একজন মানুষ, একই পরিবার থেকে, একই আদর্শ থেকে বেড়ে ওঠা একজন সন্তান। সুতরাং এই পরিবারের কাছ থেকে অসততার কিছু পাবেন না। এই প্রসঙ্গে আমরা পরবর্তীতে আসব। তারপরে বটরা কয়েকটা প্রশ্ন করলেন, সেম কোয়েশ্চেন, সেটা হচ্ছে 17 বছর কি করলেন, বালুর ট্রাক কেন সরাইতে পারলেন না, গলাবাজি কম করেন, আমরা স্বৈরাচার কথা বলার জন্য ধুমকি দিচ্ছি। এই চারটা একদম সবাই একই টাইপের ভাষা। আচ্ছা, কোয়েশ্চেনের উত্তর হচ্ছে আমি আমার দলকে ডিফেন্ড করব, এটা খুব স্বাভাবিক। আপনারা শুধু মিথ্যা কথা বলে যাওয়ার আপনাদের আছে, সেখানে আমার প্রতিবাদ করার অধিকার কেন থাকবে না? আমরা নিজেরা ডেমোক্রেটিক একটা দলে বিশ্বাসী একটা মানুষ, সুতরাং আপনি বলছেন আমি তো বলবই। এখন কথাটা হচ্ছে কি, কেন আপনি আমার ইমোশনের জায়গাটা, ভাই আপনি মিথ্যাচার করতেছেন এবং একটা মৃত্যুকে নিয়ে, এবং যে মানুষটার মৃত্যুকে নিয়ে করেন সেই মানুষের জানাজায় হয়তো গতকালকে আপনি নিজেও গিয়েছিলেন, সেই মানুষটারই জানা যায় কালকে আপনি হয়তো স্ট্যাটাস দিয়েছেন আপনার নিজের সত্যিকারের আইডিতে যে আপনি হয়তো ওনার জন্য নিজেও দোয়া করেছেন। তো সেই মানুষটাকে নিয়ে মিথ্যাচার করছেন, আর আমি তো সরাসরি আমি ওনার আদর্শকে বিলং করি, ওনার নীতিকে আমি বিলং করি। সো আপনি এটা বলবেন আমার গায়ে লাগবে না, এটা চাটুকারিতা না। আর যেটা বললেন আমি আপনাকে বলছি আইনের কাছে নিয়ে যাব, আমি বলিনি আপনার বাড়িতে আমি আক্রমণ করব। তা আইনের কাছে নিয়ে যাওয়াটা তো এটা তো খুব স্বাভাবিক। আমি যখন ক্ষতিগ্রস্ত হব, আমি যখন কষ্ট পাবো, আমি আইনের কাছেই তো যাব না, মপ তো করবো না। আর যেটা হয়তো আপনারা, আমি জানি না আপনারা করেন কিনা।
আচ্ছা, বালু ট্রাক, আমি ওইখানে সস্তাভাবে উত্তর দিই। আপনারা যে বালু ট্রাক করেন, আচ্ছা আপনাদের অফিস কতদিন আপনার একটা ছোট্ট তালা সেটা কেন খুলতে পারেননি? এবার আমি স্পেসিফিক করেই বলি, কারণ আপনি বালু ট্রাক বলছেন, আপনি জামাতের কর্মী হিসাবে, তো জামাতের ওই সব বট আইডিয়াদেরকে বলছি, আপনি আপনার অফিসের ছোট্ট তালা, বালু ট্রাকটা একটা বিশাল, সেটা কয়দিন ছিল সেটাও জানেন আপনারা। আর আপনার এই ছোট্ট একটা তালা কত বছর ছিল, আপনি কি করছেন তখন আপনারা গিয়ে করছেন আওয়ামী লীগের সাথে গিয়ে, আওয়ামী লীগের কিসের তলে ছিলেন আমি জানি না, মানুষ বলে এটাকে। ভাই গলাবাজি করছি না, যুক্তি দিচ্ছি এবং তর্ক দিচ্ছি। আপনাদেরকে বারবারই বলি, সেটা হচ্ছে আমরা কোনো ভিউ ব্যবসায়ী না, আমরা ভালোবেসে, দলকে ভালোবেসে, দলের এই যে বাজে রকমের একটা ন্যারেটিভ তৈরি করেন, সেটার জায়গাতেই বিপক্ষে আমার অবস্থানটা তৈরি হয়েছে। অনেক অনেক আশ্চর্যজনক আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা গালাগালিগুলোকে একটু জমায় রাখেন, একটু বেশি করে পিনাগ্রা খান, বেশি পিনাগ্রা খেয়ে একটু মলম দাদার দরবারে গিয়ে হুক্কা করতে থাকেন, কারণ এইগুলো যা দেখছেন স্যাম্পল, সামনে মূল আলোচনাগুলো আসছে, তখন আপনাদের অনেক এনার্জি দরকার হবে। আর এই ফাঁকে আমি দেশ এবং মাটির দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে হয়ে কিছু কথা, কিছু রিসার্চ এগুলো করতে থাকি। আপনারা ব্যস্ত থাকুন হুক্কাকে নিয়ে, আপনারা ব্যস্ত থাকুন আপনাদের আরও কয়টা বট আইডি তৈরি করা যায় এগুলোকে নিয়ে, আর আমি ব্যস্ত থাকতে চাই মাটি এবং মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে হয়ে কথা বলার জন্য, বিভিন্ন রকমের পড়াশোনা করতে। দেশমাতা আপনি ভালো থাকুন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, এটাই চাই। সবার কাছে দেশমাতার জন্য দোয়া চাই, মহান আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালাম।